আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় আবারও উত্তপ্ত রাজপথ। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক, সামরিক এবং রাজনীতি বিশ্লেষক, চেয়ারম্যান রাওয়া। ধন্যবাদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো বলতে হচ্ছে যে এতগুলো শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষার্থীর বাবা মা মারা গেছেন। স্বজনদেরকে খুঁজছেন, এখনও অনেকে স্বজনদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 31 জনের মতো মানুষের মৃত্যুর খবর আমরা পেয়েছি, আহত অনেক, চিকিৎসা চলছে সারা শরীর পোড়া নিয়ে। এই ঘটনা থেকেই অনেকগুলো ঘটনার সূত্রপাত হয়েছে। গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানকার বিক্ষুব্ধ মানুষ এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে। চিকিৎসার জন্য ব্যবস্থা করার জন্য কথা বলা হয়েছে। রাতে ওই স্কুল এবং কলেজের হোস্টেলে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সকালে সেখানে 2 জন উপদেষ্টা গেছেন। সেই উপদেষ্টারা কিন্তু আমরা যখন কথা বলছি কিছুক্ষণ আগে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের প্রহরায় বের হয়ে এসেছেন। আবার আজ যখন কথা বলছি এই সময় এইচএসসি এবং সমমানের পরীক্ষা ছিল। সেই পরীক্ষার তারিখ বলা হয়েছে অনেক রাতে। এজন্য বিক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরাও। শিক্ষা উপদেষ্টা সহ আরও একজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় শিক্ষা ভবন ঘেরাও করা হয়েছে। সেখানেও লাঠিচার্জ হয়েছে, টিয়ার সেল হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। আহত হয়েছেন 87 জন। একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। হঠাৎ করে রাজপথ কেন উত্তপ্ত হয়ে উঠল? একটা দুর্ঘটনা থেকে কি, নাকি বিস্তারিত যদি এম এ হক আপনাকে দিয়ে প্রথম শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক শামা ওবায়েদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক, অসংখ্য দর্শক শ্রোতা যারা দেখছেন দেশে বিদেশে, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আজকের শোক দিবস। আমরা শোকাহত, কোটি কোটি মানুষ আজ মর্মাহত। আর্তনাদ মানুষের মনের ভিতরে, আর্তনাদ নিয়ে আজকে অনেক বাবা মা খুঁজে খুঁজে বেড়াচ্ছেন তাদের সেই শিশুদেরকে। বাংলাদেশের বিগত 16 বছরের তাণ্ডব যেটা ছিল, সেই শোক শুকাতে না শুকাতে আবার আরেকটা শোকের মধ্যে আমরা পড়ে গেছি। কি সেটা? প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা। এটা পৃথিবীর সব দেশে, যুদ্ধ বিমান কিন্তু প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছিল। পৃথিবীর সব দেশে এই সংক্রান্ত প্রশিক্ষণ বিমান নিয়ে এরকম ধ্বংস হয় এবং অ্যাক্সিডেন্ট হয়। এটা একটা স্বাভাবিক ব্যাপার, নতুন কিছু নয়। ইন্ডিয়াতে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, সব জায়গায় হয়। কেননা প্রশিক্ষণ বিমান মানেই সেখানে প্রশিক্ষক একজন থাকেন, আরেকজন থাকে প্রশিক্ষণার্থী। এই বিমানটা যেটা হয়েছিল, বিমানের কোনো দোষ নাই কিংবা ত্রুটি নাই, এই বিমান দিয়ে প্রশিক্ষণ হচ্ছিল দীর্ঘদিন যাবৎ। আর বাংলাদেশ গরিব দেশ, আপনাকে তো পুরান জিনিস মেরামত করেই নতুন করে সেটাকে ব্যবহার করতে হবে, এটা ফেলে দেওয়া যাবে না। আমাদের দেশ ইকোনমিক্যালি ক্যানট অ্যাফোর্ড টু বাই লেটেস্ট মডেল টেকনিক্যাল থিংস, অর গভর্নমেন্ট ডাজ নট হ্যাভ এন ইন্টারেস্ট টু বাই দ্যাট। সেই দিক থেকে চিন্তা করলে এই পাইলট একজন অত্যন্ত মেধাবী একজন পাইলট। সে তার প্রশিক্ষকের সাথে প্রশিক্ষণ শেষ করে প্রথম দিন এককভাবে F-7 নিয়ে আকাশে উড্ডয়ন করেন। নিয়ম হলো প্রশিক্ষণ চক্রাকারে একটা ঘূর্ণায়ন, 4-5টা ঘূর্ণি, সেটা ঢাকার বাইরে ঘুরে আসে। ঘুরে আসার পরে যখন ফেরত আসে, ল্যান্ডিং সাইটটা হলো এয়ারপোর্টে নামার আমাদের কুর্মিটোলা এয়ারপোর্ট আর জাতীয় আমাদের শাহজালাল এয়ারপোর্ট কিন্তু পাশাপাশি। তো সেখান থেকে হঠাৎ করে কন্ট্রোল হচ্ছিল না প্লেনটা, ফাইটারটা কন্ট্রোল করতে পারছিলেন না। হতে পারে বিমানের যান্ত্রিক কোনো ত্রুটি হতে পারে, সেটা এখন ইয়েট টু বি নোন। আমি যেটা মনে করি, একজন মানুষ, সাপোজ দ্য ফার্স্ট ডে ইউ আর অ্যাপিয়ারিং দ্য, এই ক্যামেরা, বড় ক্যামেরার সামনে যে আপনি যখন প্রথম আসলেন,
বাইরে তো কিছুক্ষণ প্র্যাকটিস করেছেন যে আমার এই একটা প্রাথমিকভাবে একটা ভয়ভীতি জাগে, আমরা হয়ে যাই, একটু বিপর্যস্ত হয়ে যায়, আমার কি বললে কি হবে, একটু ইতস্তত হই, তাই নয় কি? সব ক্ষেত্রে একটা ছেলে, একটা ইয়াং ছেলে সবেমাত্র বিয়ে করেছে 3-4 মাস আগে, 6 মাস আগে, সেই ছেলেটা, সেই পাইলট অফিসারটা, ফ্লাইট লেফটেন্যান্ট, নিজে এককবাদ যখন ফার্স্ট টাইম উঠলেন চক্রাকারে ঘুরতে, সেটা কোনো সমস্যা হয় নাই, ল্যান্ডিং করতেছেন হয়তো বা তার সেই ভয়টা কাজ করছিল যে আমি সঠিকভাবে ল্যান্ডিং করতে পারছি কি পারছি না। এটা আমার অ্যাজাম্পশন, প্লিজ ডোন্ট টেক ইট অ্যাজ টেকনিক্যাল থিং, আমি সাইকোলজিক্যাল বলছি। নামার সময় যখন কন্ট্রোল করতে পারছিল না, তখন দেখছে যে বিমানটাকে আবাসিক এলাকায় নেমে যাচ্ছে, হয়তো সে চেষ্টা করছিল উত্তরার 16 সেক্টরে, মাইলস্টোনের পরের জায়গাটা কিন্তু খালি জায়গা, ওইখানে গিয়ে ল্যান্ডিং করতে চাচ্ছিল, হ্যাঁ মাস ছিল, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। সেটা করতে গিয়ে সে নিজেও মরেছে, এবং আল্লাহর ইচ্ছা কখন কি ঘটে, দুর্ঘটনায় অনেক সময় মানুষের হাত থাকে, আবার অনেক সময় হাত থাকেও না। 4টা পথে আমরা যাতায়াত করি, সেটা কি? রেলপথ, সড়ক পথ, আকাশপথ, জলপথ, তাই না? স্টিমারও তো ডুবে যায়। একটা ওই যে কি একটা সিনেমা হয়েছে না, একটা স্টিমারটাকে যে পুরো টাইটানিক ডুবে গেছে না, আপনার বড় বিমান দুর্ঘটনা কিছুদিন আগেও তো ভারতে হলো, কন্টিনিউয়াসলি হচ্ছে। এখন বাংলাদেশের এই দুর্ঘটনাটা এমন এক জায়গায় ঘটেছে যে জায়গাটা স্পর্শকাতর, আর মরছে কারা? আমাদের শিশুরা তো আরো স্পর্শকাতর। এবং ঢাকা শহরের একটা প্রাণ কেন্দ্রে ঘটেছে, এবং একটা প্রশিক্ষণ বিমান ঘটেছে। এই কারণে আবার রাজনৈতিক অবস্থাটাও বাংলাদেশের ততটুকু অনুকূলে নয়। সব কিছু মিলে এমন একটা জগাখিচুরির সময় হয়েছে যে এইটা মনে হয় আল্লাহ মানুষকে, আমাদেরকে, এটা পরে আমি আলাপ করব, যে এই উত্তপ্ত পরিস্থিতির জন্য দায়ীকে আপনি জিজ্ঞেস করলেন, তাই না? কেন হচ্ছে সেটা যদি আমার একটু সময় দেন বলতে পারি, ছোট্ট করে বলি। আমি কিন্তু এই অনুষ্ঠানে আরো কয়েকবার বলেছি, ডক্টর ইউনূস শুরুতেই ভুল করেছেন। উনি আকাশচুম্বী উচ্চতার প্রথিতযশা একজন ব্যক্তিত্ব হতে পারেন নোবেল লরেট হিসাবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আই টেল ইউ হি ডাজ নট হ্যাভ এনি এক্সপেরিয়েন্স। তার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করার কোনো সেই অভিজ্ঞতা নাই। আচ্ছা ঠিক আছে, আপনার নাই, তাহলে আপনি মানুষগুলো নেন ওই রকম। কিন্তু 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য উনি কি করলেন? বেছে বেছে তার পরিচিত কিছু বয়স্ক এনজিও, বামপন্থী কিছু লোককে উনি বেছে নিলেন। 53টা মন্ত্রণালয় চালানোর সক্ষমতা তাদের মোটেও নাই, চালাচ্ছে কে? আমলারা, যেটা সাধারণ মানুষ বুঝতেছে না। দেশটা কিন্তু ডক্টর ইউনূসও বুঝতেছে না যে তার আমলারা আসছে আপনার কাছে। সামাবায়েত অনেকগুলো কথা তিনি বললেন, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কোনো দুর্ঘটনাই তো কাম্য না, আমরা আর এ ধরনের দুর্ঘটনা আর চাইও না। কিন্তু দুর্ঘটনা পরবর্তী যেই বিষয়গুলো উল্লেখ করলাম আমি এবং তিনি উল্লেখ করলেন উপদেষ্টা পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা সম্পর্কে, আপনার কাছ থেকে একটু মূল্যায়ন শুনে আসি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচককেও আমি শুভেচ্ছা জানাই। আসলে গতকালকে অবশ্যই বাংলাদেশে যা ঘটেছে অত্যন্ত স্পর্শকাতর, মানে বেদনাদায়ক, চোখে দেখা যায় না। আসলে সোশ্যাল মিডিয়া খুললে বা যেখানে আমরা যেগুলো দেখি, আমি রাজনৈতিক কর্মী হিসেবে এবং বিশেষ করে একজন মা হিসেবে আমি অত্যন্ত হৃদয় বিদারক। এক বাবা মার কোলে ছেলে মেয়েদের লাশ, এটা কিন্তু কেউ আশা করে না। এখনও খুঁজে বেড়াচ্ছেন, অনেকে খুঁজে পাচ্ছেন না তাদের ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে। কাতরাচ্ছে এখনও বার্ন ইউনিটে, বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি হয়েছে আহত অবস্থায়। তো অবশ্যই আমি যারা চলে গেছে, যেসব শিশুরা চলে গেছে বা যেসব শিক্ষক এবং ক্যাপ্টেন যিনি এই যুদ্ধ বিমানটি চালাচ্ছিলেন উনিও ইন্তেকাল করেছেন, ওনাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা আছেন এখনও আমাদের মাঝে, তাদেরকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করুক, সেই দোয়া করি। দেখেন, গতকালকের ঘটনাটা অনেক কিছুই, যে একটা ওনার ভাইয়ের বক্তব্যে একটা কথা শব্দ উঠে এসছে, অ্যাজাম্পশন। এখনো মনে হয় আমরা অ্যাজাম্পশনের মধ্যেই আছি। সব কিছুই মানুষ মানে একটা ধারণা প্রসূত ব্যাপার স্যাপার ঘটছে সবখানে। দেখুন, এই
যুদ্ধ বিমানটি আমি বলতে পারবো না, আই এম নট এ টেকনিক্যাল পারসন, বাট এই ধরনের একটি যুদ্ধ বিমান এরকম একটি জনবহুল এলাকায় এখানে এই তাদের কার্যক্রম চালানোটা কতটুক লিগ্যাল বা ইলিগ্যাল বা এটা ঠিক কিনা সেটাও একটা ভেবে দেখার ব্যাপার আছে। যৌক্তিক অযৌক্তিক বিষয় বলা, হ্যাঁ অবশ্যই ভেবে দেখার ব্যাপার আছে, বিকজ এটা তো এই ঘটনাটা তো অনেক ইজিলি অ্যাভয়েড করা যেত যদি এটা জনবহুল এলাকা না হতো। হয়তো যেরকম উনি বললেন এরকম সব দেশে এগুলো হচ্ছে এবং প্রশিক্ষণ হচ্ছে, যুদ্ধ বিমানের প্রশিক্ষণ হয়। এখন যুদ্ধ বিমানের কি অবস্থা এটা নিয়েও একটা কথা উঠেছে, যেটা কত পুরনো। তো এত পুরনো, আমরা তো বিভিন্ন দেশ থেকে আমরা কি সব অস্ত্র কিনেছি, হাসিনার আমলে বিভিন্ন জিনিস কিনেছি, কত কিছু কিনেছি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিগুলো যদি কম হতো বা যদি স্বচ্ছতার সাথে ক্রয় বিক্রয়গুলো হতো, তাহলে হয়তো এই আমাদের এই পুরনো অচল যুদ্ধ বিমান নিয়ে আমাদের এই ক্যাপ্টেন তৌকিরের চালাতে হতো না। এটাও তো একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আমাদের অতীতে আমরা যা হয়েছে দেশে, যা করেছে ফ্যাসিবাদরা, সেটা এখন তো আমরা উই আর পেইং ফর ইট। এখন এইটা আরেকটা জিনিস আমি বলতে চাই যে কোনোভাবেই এই ধরনের ঘটনাগুলো সব কিছুতে রাজনীতি ঢোকানো ঠিক না, রাজনীতি দেখাও ঠিক না, খোঁজা উচিত এবং খোঁজাও ঠিক না। কারণ এইটা একটা অত্যন্ত মানে একটা বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আমাদের অত্যন্ত বাস্তববাদী হয়ে প্র্যাকটিক্যালি এগুলো বিশ্লেষণ করতে হবে। কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, অ্যাভয়েড করা যেত কিভাবে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা কখনো না ঘটে, কোনো প্রাণ যাতে এইভাবে না ঝরে, সেইটা কিভাবে আমরা করতে পারি সেদিকে মনোনিবেশ করতে হবে। এখন এই দেখেন, আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আছি। এই ঘটনাটি যখন ঘটলো, শিক্ষা উপদেষ্টা আমি যেটা দেখেছি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এইচএসসি পরীক্ষা যেটা আমাদের শুরু হওয়ার কথা সেটা চলতে পারে, কিন্তু সেটা ঘোষণাটা যখন এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণাটা আসলো ভোর ৩টার সময় রাত, যখন আমাদের সকল শিক্ষার্থীরা এবং তাদের বাবা মারা ঘুমন্ত অবস্থায় আছে বা সোশ্যাল মিডিয়া দেখার সেটা সময় না, বা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ দেখারও সেটা সময় না, সেটা আসলো। তো ন্যাচারালি সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হতেই পারে, কারণ এখন কিন্তু আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছে। বাংলাদেশ কিন্তু একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা গত 5ই মানে এই যে 1 বছর আমরা পার করলাম, এই জুলাই আগস্টে ঠিক এই 1 বছর হয়ে গেল। এই 1 বছরে কিন্তু আমরা আমাদের যতটুক আমাদের অ্যাচিভমেন্ট এই ইন্টারিম সরকারের, তার চেয়ে অনেক বেশি মনে হচ্ছে যে তারা একটু দুর্বল অবস্থায় আছে। কারণ দুর্বল অবস্থায় না থাকলে এবং শিক্ষার্থীরা বাবা মারা ক্ষিপ্ত না হলে তারা কেন 7 ঘন্টা তাদেরকে অবরুদ্ধ অবস্থায় থাকতে হবে স্কুলের মধ্যে? আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব গেছেন কথা বলতে, দেখতে। সেখানে তাদের উপর শিক্ষার্থীরা 6 দফা দাবির কথা বলেছিলেন, উপদেষ্টাদের পক্ষ থেকে 6 দফা দাবি মেনে নেওয়া হয়েছে বলা হয়েছে। তারপরেও কিন্তু তার মানে কি এই সরকার কোনো না কোনো জায়গায় এই সরকারের উপর আস্থার অভাব আছে শিক্ষার্থীদের বা সাধারণ জনগণের। আমরা তো এই দেশে কোটা আন্দোলন এর আগেও হতে দেখেছি, এই দেশে আমরা নিরাপদ সড়কের আন্দোলন হতে দেখেছি, এই দেশে আমরা ভ্যাটের আন্দোলন হতে দেখেছি, শিক্ষার্থীরাই কিন্তু করেছে। কিন্তু কখনো কিন্তু শিক্ষার্থীরা কোনো অরাজকতার মধ্যে যায় নাই। তাদের উপর চড়া হয়েছিল ফ্যাসিবাদী হাসিনার প্রশাসন তাদের উপর আক্রমণ করেছিল, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু নিজেরা কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলনটা করেছিল, সবসময় যৌক্তিক জায়গা থেকে। আজকে শিক্ষার্থীরা কিন্তু সেই যৌক্তিক জায়গা থেকে তাদের চাওয়াটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটলো কেন, এবং এই ঘটনা ঘটার পরে এই সরকারের যে ধরনের একটা ইনস্ট্যান্ট রিয়াকশন হওয়া উচিত ছিল বা ডিসিশন কিছু নেওয়ার দরকার ছিল, সেগুলোর মনে হয় ঘাটতি থেকে থাকতে পারে। কারণ সেগুলো থেকে মনোনিবেশ করতে হবে এই সরকারের। কারণ
আমার মনে হয় কোনো ক্ষেত্রে কোনো সময় এই সরকারের সিরিয়াসনেসের অভাব আছে, যে কোন জায়গায় কোন ঘটনা ঘটলে কিভাবে কোনটা ট্যাকেল দিতে হবে, কি কথা বলতে হবে, কি স্টেটমেন্ট দিলে স্ফুলিঙ্গ আরো বাড়তে পারে। সচিবালয় অ্যাটাক হলো, সচিবালয় অ্যাটাক হওয়ার পরে সেখানে আমি আসল খবর জানি না, সেটাও অ্যাজাম্পশন, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ওখানে ছাত্রলীগের নাকি কোন ছেলেকে ধরেছে। এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমি সত্যি মিথ্যা বলতে পারবো না, এটা আরো আমাদের যাচাই বাছাই করতে হবে। আমি যদি আপনার সাথে যুক্ত করি, যাকে ধরা হয়েছে বোমা সহ বলা হচ্ছে তিনি একজন জুলাই যোদ্ধা, অনেকগুলো ফেসবুক পোস্ট দেখেছি। আচ্ছা, হতে পারে। এখন আমার কথা হলো আবার মাইলস্টোনের শিক্ষার্থীরা বলছে যে যেসব শিক্ষক মানে স্টুডেন্টরা সচিবালয়ে ঢুকেছে তাদের সাথে তাদের কোনো যোগসূত্র নাই। এখন ব্যাপার হচ্ছে যে সচিবালয়ে ঢুকলো কিভাবে শিক্ষার্থীরা, সেখানে প্রশাসনের কি ইয়ে ছিল, করণীয় ছিল, প্রশাসন সেখানে কোথায় ছিল, পুলিশ সেখানে কোথায় ছিল, বা অন্য প্রশাসন সেখানে কোথায় ছিল, এজেন্সিরা জানলো না কেন, এখানে গোয়েন্দা সংস্থাদের যথেষ্ট পরিমাণ তাদের কাছে ইনফরমেশন থাকে না কেন, এই অনেকগুলো প্রশ্ন কিন্তু এই ঘটনাটা রেজ করেছে। আপনাকে ধন্যবাদ। এম এ হক, অনেকগুলো প্রশ্ন তুললেন, তথ্য থাকে কেন, পুলিশ কি করেছিল বা কিভাবে ঢুকে গেল দরজা খুলে সচিবালয়ের মধ্যে শিক্ষার্থীরা? দেখুন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবেন কথা। আমি শুরুতে বলেছি, ফ্যাসিস্ট হাসিনা 16 বছরে এই দেশের মানুষকে সাইকোপ্যাথ করে দিয়ে গেছে। সে ধ্বংস করেছে পুলিশকে তো একেবারেই। আমি যেহেতু পুলিশ এখন চলাচ্ছে, এ তো অকেজো। আমার কথাগুলো তো হয় পুলিশ বাইরে শুনে মন খারাপ করবেন, মন খারাপ করার কিছু নাই। আপনারা তো দলীয় ক্যাডার হিসাবে ব্যবহৃত হয়েছেন, এটা কে না জানি। প্রত্যেক দিন শত শত লোককে হত্যা করা পুলিশ, এগুলো পুড়িয়ে মারা। আপনি কি ভুলে যাচ্ছেন? আপনি গুলি করে মারার পরে আবার ওই লাশ কিছু জীবিতও ছিল, তাদেরকে গাড়িতে তুলে পুরানো হয় নাই আশুলিয়াতে। এরা তো সেই পুলিশ। কোন ওসিটা হয়তো 2-4 জন ভালো আছে, হত্যাকাণ্ডে অংশ নেয় নাই। আপনি বলেন এলিমেন্ট বাহিনীর সাথে নিয়ে হয়েছে তো, এখন তারাই তো এখন আছে। সেসব ওসিদেরকে তো পরিবর্তন করা হয় না 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 না, কোথায় ওসি পাবেন আপনার 1000 থানার মধ্যে? আগের কোনো ওসি এখন ওসি নাই। আপনি জানেনই না তাহলে। আমি জেনে শুনে বলছি, আমি কালকেও এই নিয়ে বৈঠক করেছি উচ্চ পর্যায়ে, আমি নিজেও। শোনেন, তারাই আছে। প্রত্যেকে নতুন নতুন ওসি পাবে ভাই। ওসি কি আকাশ থেকে পড়বে? হ্যাঁ, পড়তো। এই সরকার যদি যেদিন ক্ষমতায় বলো 8 তারিখে, সেদিন একটা দেশের গভর্নমেন্টের স্ফুরণ ঘটে পুলিশের মাধ্যমে। গভর্নমেন্টের মানে সেটাকে মানুষ দেখতে পায়, গভর্নমেন্ট আছে কি নাই সেটার মাধ্যমে, পুলিশের মাধ্যমে প্রমাণিত হয়। সেই পুলিশকে তারা তো একটা নতুন পুলিশ বাহিনী গঠন করতে পারতো এতদিন। এই 1 বছরে কিভাবে সক্ষমতা ছিল আমাদের সেনাবাহিনী এখনো বিশাল শক্তিশালী সেনাবাহিনীকে দায়িত্ব দিত 10টা ডিভিশনকে, 20টা ফরমেশনকে। প্রত্যেক মাসে তারা 10,000, 15,000, 20,000 করে পুলিশ রিক্রুট করে তাদেরকে সুপ্রশিক্ষিত করে মাঠে ছেড়ে দিতে পারতো। দে কুড রিপ্লেস দোজ মানে কিলার। সেটা তো করে নাই সরকার, কারণ সরকারের তো ওই বুদ্ধিমত্তাই নাই। আমি বলবো তাদের তো সেই চিন্তাই নাই, তারা পুরনো জিনিস দিয়ে সবকিছু চালাতে যাচ্ছে। আপনি বলেন, আজকে সচিব সাহেবকে করলো, এই সচিব কয়জন সচিব আছে যারা নতুন করে আকাশ থেকে পড়েছে? আজকে বলেন, এই সব কিছু মিলিয়ে আজকে যে ঘটনাটা, সেখানে আসুন আগে এখানে শিক্ষণীয় কি দেখেন। আমরা তো আল্লাহকে ভুলে যাই, আমরা মুসলমান। এখানে অনুষ্ঠান দেখছেন যারা, তারাও ম্যাক্সিমাম মুসলমান। আমরা কথা বলছি, তারাও মুসলমান। আমরা ভুলে যাই, প্রত্যেকটা কাজে কাজে আমরা ভুলে যাই যে রাব্বুল আলামিন আমাদের জন্য পরীক্ষা স্বরূপ অনেক কিছু শিক্ষণীয় রেখে দেন। এই যে ঘটনাটা ঘটালেন আল্লাহ, এই মাইলস্টোনের কলেজের উপরে, স্কুলের উপরে, এটা কি নিশ্চয়ই আল্লাহর নির্দেশ ছাড়া তো হয় নাই। আমরা যদি সত্যিকার অর্থেই মানি, কেন দিলেন এই পরিস্থিতিতে? আমরা 1 শোক কাটাতে না কাটাতে আমাদের বাচ্চাদের উপর দিয়ে কেন শোকটা দিলেন? আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? আমরা কি এখনো মৃত্যুর কথা চিন্তা করেছি যে আমরা মরতেছি, আমরা আগামীকাল মরবো? আমি আজকে ইয়েতে গিয়েছিলাম, জানাজায় গিয়েছিলাম তৌকিরের, এই আমাদের বেইজে যে কর্মীটোলা বেইজে বিশাল জানাজা হয়েছে। অনেক আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়েছেন, আর অনেকে গিয়েছেন। সেখান থেকে কই, আমি তো মানুষের ভিতরে এই শোক দিবস সেটা মনেই করি না আছে। হাসতেছে, খেলতেছে, শুধু কথার কথাকে ফুলঝুরি ঢুকাচ্ছে। আমরা শুধুমাত্র শোক পালন করছে ওই মায়েরা, শোক পালন করছে বাবারা, শোক পালন করছে ওই পরিবাররা। কেউ বুকে হাত দিয়ে বলতে পারে তারা কাঁদছে বাচ্চাদের জন্য? হ্যাঁ, আমরা দেখেছি ওইখানে সহযোগিতা কত দ্রুত গতিতে। মেহরিন শিক্ষিকা
সেখানে আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের ভাতিজি শিক্ষক ছিলেন, শিক্ষিকা ছিলেন। ওইখানে নিজের গায়ে কাপড়ে আগুন লেগেছে, ওই অবস্থায় 20 জন শিশুকে তিনি ওখান থেকে বের করেছেন, নিজে তারপরে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। এরকম আরো অনেকে আছে। এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা সেখানে দেখেছি আমরা, কিন্তু এর বাইরের জগতে সেটা নাই। আজকে অসহিষ্ণু হয়ে গেছে আমরা, টোটাল অসহিষ্ণু। আমরা এখনই কিছু পেতে চাই, কিন্তু এখনো কিছু দেওয়ার মতো তো এই সরকারের সেই সামর্থ্য নাই। আজকে বলেন, আমি একটু বলে নেই, শোনেন, দেখুন আপনি যে বলবেন মানুষ কত অধৈর্যশীল হয়ে গেছে। 2 উপদেষ্টা দেখতে গেছে রুগীদেরকে, পরিস্থিতি দেখতে গেছে, সেখানে চতুর্দিকে ঘেরাও করে ভুয়া ভুয়া ভুয়া। এই পরিস্থিতি কি এটা সুখের পরিস্থিতি হলো? আপনার হতে পারে তারা খারাপ, কিন্তু আপনি কি একটা ভদ্র মানুষও এটা করতে পারেন? যে আপনার কাছে আসবো সামাবায়েত, তাহলে এই সব পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে আমি একজন নাগরিক হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে ওনাদের আরো শক্ত হাতে সবকিছু ট্যাকেল করতে হবে। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনাদের জনগণের পালস বুঝতে হবে, শিক্ষার্থীদের পালস বুঝতে হবে, বাবা মাদের ইমোশন বুঝতে হবে। আমি দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত একটা ইমোশনাল একটা বক্তব্য দিয়েছেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বা ওনার ফেসবুক পেজে কিন্তু ত্রাণ সহযোগিতা চাওয়া হয়েছিল, কিছুক্ষণ না ত্রাণ সহযোগিতা চাওয়া হয়েছিল, আবার সেটা কিছুক্ষণ পরে তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেটাই আমার পয়েন্টটা হচ্ছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমার কাছে মনে হয় যে এই সরকার ইনডিসিশনে ভুগে। তারা নিজেরাই জানে না যে কোন ডিসিশনটা কখন নিতে হবে, কিভাবে নিতে হবে, কি কখন করতে হবে। সো এই জন্যই আমার জনগণও চাই, অবশ্যই একজন নাগরিক হিসেবে, একজন মা হিসেবে আমি চাই যে সরকার আরো শক্তভাবে প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করতে হবে। কারণ আমাদের এটা অফকোর্স একটা দুর্ঘটনা হিসেবে আমরা ভাবতে চাই, যদি এর পিছনে অন্য কোনো দুরভিসন্ধি আছে নাকি আমরা জানি না। বাট আমরা তো দেখে আসছি গত 1 মাস ধরে বিভিন্ন মার্ডার হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, বিভিন্নভাবে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে। সেইটা যদি হ্যান্ডেল করতে হয়, এই সরকারকে অবশ্যই আরো শক্ত হাতে সবকিছু হ্যান্ডেল করতে হবে এবং খুবই বুদ্ধিমত্তার সাথে সব মানে বিবেচনা করে স্টেটমেন্ট দিতে হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা দেখেছেন আমরা গতকালকে আমাদের সব প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে। আজকে সারা দেশে আমাদের শোক পালন করা হচ্ছে, দোয়া হয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টরস অ্যাসোসিয়েশন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে বলেছেন যেসব হসপিটালগুলোতে রুগীরা আসছে, ব্লাড ব্যাংকে রক্ত দেওয়া থেকে শুরু করে যেখানে যেখানে রক্ত দেওয়া প্রয়োজন, কীভাবে সাহায্য করা যায় উদ্ধারে, সেটা কিন্তু অলরেডি আমাদের নেতাকর্মীরা কিন্তু সেই কাজে নিয়োজিত আছে। তো সেটা এখন একটা মানবিক কাজটাই এখন সবচেয়ে বড়, জীবন বাঁচানোটাই এখন সবচেয়ে বড় কাজ। সেটাই বিএনপির তরফ থেকে 100% করছে এবং সেটার নির্দেশনা জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন। কিন্তু আমি সেই সাথে কিন্তু সম্মান জানাতে চাই সেই নাগরিক, সেই জনগণকে, সাধারণ যারা ওখানে ছিলেন, শিক্ষক শিক্ষিকা, সাধারণ জনগণ যারা ছুটে এসছে ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, যার কারণে যেমন মেহেরিন একজনের নাম বললেন, এরকম আরো অনেকে, তারা হয়তো তড়িৎ গতিতে অ্যাকশন না নিলে হয়তো আরো প্রাণ ঝরতো। তো অবশ্যই সেই দিক থেকে অবশ্যই আমি মনে করি বাংলাদেশিরা আমরা ওই যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা আমাদের ছিল 5ই অগস্টে গত বছর, সেই ঐক্যটা আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক কারণে, নিজেদের এজেন্ডা বাস্তবায়নের কারণে বা আমরা নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করি, কিন্তু যখন একটি ক্রাইসিস মোমেন্ট আসে বাংলাদেশে, যখন জীবন প্রাণ বাঁচানোর সময় আসে, তখন কিন্তু বাংলাদেশিরা কখনো পিছপা হয় না। তো সেই দিক থেকে অবশ্যই আমি তাদেরকে সম্মান জানাতে চাই। কিন্তু এই জায়গাগুলো, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব কিভাবে?
এখন আমরা নৌবাহিনী প্রধানের একটা বক্তব্য শুনেছি, উনি বলেছেন যে অবশ্যই, কারণ এখানে কিছু রিউমার ছড়ানো হচ্ছে যে, বা অনেকেই বলছেন যে হতাহতের সংখ্যা যা আমরা অফিসিয়ালি শুনতে পাচ্ছি বাস্তবতা তার চেয়ে অনেক বেশি, মৃত্যু তার চেয়ে অনেক বেশি। সেগুলো কিন্তু এই সরকারকে খুবই সংবেদনশীলভাবে এটা হ্যান্ডেল করতে হবে এবং সত্য উদ্ঘাটন করতে হবে যত দ্রুত সম্ভব। একটি স্বচ্ছ তদন্তের মাধ্যমে এটা বের করতে হবে যে কেন এই যুদ্ধ বিমানটি এইভাবে ক্র্যাশ করলো, এবং সেইটা কিন্তু অত্যন্ত তড়িৎ গতিতে করতে হবে, কারণ আমরা জানি না কেন আমাদের এখন আমাদের সাথে আমরা আছি চ্যানেল আয়ের অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি ধন্যবাদ। তো আমরা জানি না কেন আমরা কিন্তু এমনিতেই সমাজ নাকি অসহিষ্ণু হয়ে গেছে। আমরা অল্প কিছুতেই কিন্তু আমরা খুবই অধৈর্যের পরিচয় দেই, ধৈর্যটা হারিয়ে ফেলি। সেই ক্ষেত্রে যখন এমন একটি বড় ঘটনা ঘটে যেখানে এতগুলো শিশু মারা যায়, এতগুলো মৃত্যু হয়, যেটা চাইলে হয়তো অবশ্যই মানুষের জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ কখন কার মৃত্যু দেয় আমরা জানি না, কিন্তু যদি এই যুদ্ধ বিমানটি এই জায়গায় না থাকতো হয়তো আমাদের এই শিশুগুলো বেঁচে যেত, এই বাবা মাগুলো বেঁচে যেত। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা মনে করি আমাদের অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আমরা সরকারকে আহ্বান করব যে তারা যত দ্রুত সম্ভব একটি স্বচ্ছ তদন্ত এবং করে এটার সত্য উদ্ঘাটন করুক। এবং আমরা যতটুকু, কারণ আমাদেরও পরিচিত অনেকের কিন্তু ফ্যামিলি মেম্বাররা মৃত্যুবরণ করেছে, তাদের ডেড বডিগুলো কিন্তু এখনো হস্তান্তর করা হচ্ছে না। হ্যাঁ, এখনো ফ্যামিলি হাতে পায়নি। এইটাও কারণ এটা একটা ইমোশনের ব্যাপার। তারা তাদের ছেলে মেয়ে বাবা মা যারাই ইন্তেকাল করেছে তাদেরকে তারা হাতে চায়, তারা সুষ্ঠুভাবে দাফন করতে চায়, তারা তাদের শেষ ক্রিয়াটা পালন করতে চায়। সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই কাজগুলো করা যায় এফিশিয়েন্টলি, সেই দিকে সরকারের মনোনিবেশ করা এখন সবচেয়ে বড় প্রয়োজন। এবং বিএনপি সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে। বিএনপিকে যখনই মানে আমরা সবসময় কখনোই বিপদের সময় বিএনপি পিছপা হয় না, বিএনপি ভূমিকা রাখে, জনগণের পাশে থাকে, এবং সরকার যদি চায় বিএনপি সাহায্য করার জন্য রেডি। ধন্যবাদ। এম এ হক, এতগুলো জটিলতা দ্রুত ঘটে গেল একদিনের মধ্যে, এর পরিত্রাণের উপায় কি? দেখুন, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই আপনাদেরকে। যুদ্ধ বিমান বলেন আর যে কোনো বিমান বলেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা আছে। প্রত্যেকটা বিমান, সেটা যাত্রীবাহী হোক আর আমাদের যুদ্ধ বিমানই হোক, সেটাকে উড্ডয়ন করার আগে একটা বিশাল পরীক্ষা নিরীক্ষা হয়। সেইগুলো টেস্ট করার পরে মেশিন দিয়ে, কম্পিউটার দিয়ে টেস্ট করে যতক্ষণ না পর্যন্ত সার্টিফাই করা হবে যে এই বিমানটি উড্ডয়নের জন্য সঠিক আছে, ত্রুটিমুক্ত আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পাইলট সেখানে উঠতেই পারবে না। সেই সার্টিফিকেট নিবে। ইভেন পাইলটেরও মেডিকেল চেক আপ হয়। পাইলটেরও যুদ্ধ বিমানে উঠার আগে তার প্রেশার চেক করে, সে অসুস্থ কিনা, সে কোনো ভয়ভীতিতে আছে কিনা, এগুলো চেক করে কিন্তু একটা যুদ্ধ বিমান আকাশে উড়ে, যে কোনো বিমান উড়ে। সুতরাং এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে। অনেকে যুদ্ধ বিমানের কিংবা এই বিমানের দোষ দেন। আরে ভাই, সেই 50 বছর 60 বছরের আগের বাসও তো চলতেছে, ট্রাকও তো চলতেছে। টাকা থাকলে তো নতুন ট্রাক কিনতো মানুষ, টাকা নাই বলে এটা কিন্তু মেরামত করে চলতে হচ্ছে। এখন আমি যদি বলি, আমি যদি সরকারকে জিজ্ঞেস করি, আমি যদি পলিটিক্যাল পার্টিকে জিজ্ঞেস করি, যারা ক্ষমতায় ছিল বিগত স্বাধীনতার পর থেকে, কেন তারা সারা বাংলাদেশের মানুষকে ঢাকা শহরে এনে বসবাস করতে দিলেন? কেন? হয় ঢাকা শহরেই কেন, ওই মাইলস্টোনের পাশেই কয়েকশো স্কুল কলেজ, উত্তরা ভর্তি রাস্তায় রাস্তায় স্কুল অ্যান্ড কলেজ। কেন? সমস্ত জনগণকে পলিটিক্যাল পার্টিগুলো এখানে নিয়ে আসছে। ঢাকায় রাজুক নামে একটা রাজকীয় উন্নয়ন কর্মসূচি তৈরি করেছে। গরিব মানুষের জমি জমা দখল করে অ্যাকোয়ার করে বড় লোককে সেখানে এমপি, মন্ত্রী ও সচিব সবাইকে তারা এখানে অ্যালটমেন্ট দিচ্ছে। কোটি কোটি লোক ঢাকায় এসে ভরে গেছে। ওইটা দোষ না। কেন বিমান এখানে উঠলো ওইটা দোষ হয়ে যায়? আরে ভাই, বিমান তো রাজধানীটাকে মুক্ত রাখার জন্য, শত্রু মুক্ত রাখার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার জন্য তো এটা পরিকল্পিতভাবে একটা বিমান ঘাঁটি করা হয়েছে। এটা তো হঠাৎ করে বিমান ঘাঁটি গড়ে উঠে না এখানে।
তাই না কি? তো এগুলো অবান্তর জিনিস। এই অ্যাক্সিডেন্টই আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় অনেক কিছু ঘটে। আমি আমার শ্রদ্ধেয় আপা একটা কথা বলেছেন, আমার বোন কথা বলেছেন যে মৃত্যু অবধারিত। দেখুন, মায়ের ইউটেরাসেও বাচ্চা মৃত্যু হয় না? অনাগত শিশু মায়ের ইউটেরাসেও মারা যায়, গর্ভপাত হয়, নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন প্রত্যেকটি প্রাণীর মৃত্যু নিশ্চিত। পৃথিবীতে সব কিছু অনিশ্চিত, কিন্তু মৃত্যুটা নিশ্চিত। আর মৃত্যুর দুইটা জিনিস অনিশ্চিত, কোথায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে। শুধু জন্মের আগে বলা যায় যে শিশুটা মারা গেছে পেটের মধ্যে, ইয়ের মধ্যে, কিন্তু জন্ম হওয়ার পরে কোথায় মৃত্যু হবে, কখন হবে, কেউ আমরা জানি না। সে শিশু অবস্থায় মারা যেতে পারে। আসার সিরিয়াল আছে পৃথিবীতে, মায়ের বাবার আগে সন্তানের জন্ম হয় না, কিন্তু যাওয়ার সময় সন্তান আগে চলে যেতে পারে, মায়ের বা মা বাবার আগে, ইভেন দাদার আগে নাতিও মারা যেতে পারে। এটার কোনো সিরিয়াল নাই। সুতরাং দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, আবারও বলছি, এই জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই ঘটনা ঘটিয়েছেন। আমরা এটাকে শিক্ষা নিতে পারি না, পারি কিনা আমরা পারছি না এখান থেকে শিক্ষা নিতে। আমরা মুখে মুখে শুধু শোক বলছি। দেখুন ভাই, আল্লাহ বলেছেন পবিত্র কোরআন শরীফে, মিনহা খালাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, এবং পুনরায় তোমাদেরকে মাটি থেকে আবার বের করে আনবো। কয়জন মুসলমান আমরা মনে রাখি? আমরা কি যখন মিথ্যা কথা বলি তখন কি মনে করি যে আমরা মুসলমান? আমরা যখন প্রতারণা করি, প্রতিশ্রুতি দেই, মিথ্যা প্রতিশ্রুতি, তখন কি আমাদের মনে থাকে যে আমরা মুসলমান? যখন আমরা ঘুষ খাই আমরা কি মনে করি আমরা মুসলমান? যখন অন্যকে গালাগালি করি তখন কি আমরা মনে রাখি আমরা মুসলমান? আমরা যখন দেশের বিরুদ্ধে কাজ করি তখন কি আমরা মনে রাখি আমরা মুসলমান? একজন মুসলমানের গুণাবলী কি, এই কথাটা যদি মানুষ মনে রাখে, বাংলাদেশের কোনো অন্যায় অবিচার হইতে পারে না। হবে যারা বিচ্যুত, কিন্তু যারা প্রশাসনে আছি, যারা শিক্ষায় আছি, সারা রাজনীতি করি, কোন রাজনৈতিক দলটা তাদের দলের দলীয় কর্মীদেরকে এই শিক্ষা দিচ্ছে তোমরা মিথ্যা কথা বলবে না? জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছেন বাংলাদেশের মানুষের জন্য, শুধু জাতীয়তাবাদী দলের জন্য নয়। জিয়াউর রহমান এমন এক সময় আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশে, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন যে দেশের কাণ্ডারি কেউ ছিল না, এই দেশকে দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো রাজনীতিবিদ ছিল না, কোনো লোক এগিয়ে আসে নাই। জিয়াউর রহমান সেই সময় এসেছেন, আল্লাহ মানুষের জোর করে জিয়াউর রহমানকে সেই ক্ষমতায় বসিয়েছিলেন। জিয়াউর রহমানের ক্ষমতায় বসতে চান নাই। সেই জিয়াউর রহমানের যে আদর্শ রেখে গেছেন, সেই জিয়াউর রহমানের আদর্শ কি আমরা অনুসরণ করছি? আমরা কি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পেরেছি? উনি তো প্রথম কথা বলেছেন, সংবিধানে যোগ করেছেন আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে। এই কথাটা কি কোন লোকের মুখে, একটা পলিটিশিয়ানের মুখে একবার উচ্চারিত হয়? জিয়াউর রহমানের 19 দফার কথা কি কেউ বলে? বলি না আমরা। জিয়াউর রহমান একটা দেশকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, সেই ঐক্যবদ্ধ করার মানসিকতা কি আমাদের মধ্যে আছে, পলিটিশিয়ানদের মধ্যে আছে? মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার এন্ড দর্শক শ্রোতা, আজকে আমরা উদ্ভ্রান্ত হয়ে গেছি, ক্ষমতার জন্য লড়াইতে হয়ে গেছি, কিন্তু নিজেদের দলকে সংশোধন করছে না। আমরা কিভাবে দেশকে একটা উপহার দিব মানুষের কাছে? কি রক্তের বিনিময়ে 5 আগস্টের বিপ্লব হলো, জুলাই বিপ্লবটা হলো, যে স্পৃহা নিয়ে, যে আবেগ নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে দেশ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, আমরা তো সম্পূর্ণ স্রোতের বিপরীতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা নিজেদের প্রভুত্বকে এলাকা ভিত্তিক কায়েম করার জন্য আমরা সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছি। এ দেশ কিভাবে ঠিক রাখবেন? আমি একটা বলে যাই, দেখুন এখানে হাসিনা সরকার দেশকে বিমান কিনবেন তো দূরের কথা, উনি তো $46 বিলিয়ন নিজেই গায়েব করে দিয়েছেন। কোথেকে কিনবে? সে তো বলছে আমার ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে না কখনো, কেন আমি দেশ তো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছি, ইন্ডিয়া কি কেন আমার সাথে যুদ্ধ করবে? বিমান বাহিনীর প্রধান যখন বলতেন আমার বিমান কিনে দেন, কারে ধর্মিয়া তোমাদের কোনো যদি যুদ্ধ হবে না, কিসের বিমান? বিল্ডিং বানাও। বিল্ডিং বানাইছে, টাকা দেয় নাই। দেখেন এখন তাইলে এটা থেকে উত্তরণের কি পথ? প্রথমত বাংলাদেশের মানুষকে, যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করে, আমি কর্নেল হক এখানে বলে যাচ্ছি, কোন দলীয় প্রতিনিধি হিসাবে বলি নাই, মানুষকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, যে জিয়াউর রহমান বলেছিলেন, কোরআন শরীফে যেটা বলেছেন, সেই পূর্ণ আস্থা স্থাপন করতে হবে সর্বশক্তিমান আল্লাহর কাছে, যিনি জীবন এবং মৃত্যু দেওয়ার মালিক, যিনি রিজেক্ট দেওয়ার মালিক, যিনি ক্ষমতা দেওয়ার মালিক, যিনি অপমান করার মালিক। এই চোখের সামনে সেই উদাহরণগুলো আমাদের সামনে রেখে দিয়েছে, আমরা কি সেটা অনুসরণ করছি, দেখছি, সে শিক্ষা নিচ্ছে? আপনাকে আরো প্রশ্ন করতে চাই, আজকে আমাদের যে আবেগ,
এই আবেগটাকে আমরা ভালো পথে কাজে না লাগিয়ে আমরা কি দেশের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। এবং এই খেলাটা খেলছে কে জানেন? আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। প্ল্যান বি কার্যকরী করছে। আপনি আজকে যদি ইন্ডিয়ার ইউটিউব, ইন্ডিয়ার যে মিডিয়াগুলো দেখেন, আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই আপনাকে, কি বলেছে দেখেন, কি বলেছে তাদের মিডিয়াতে, কিভাবে কি নৃশংসতা। দেবপ্রসাদ সরকার লিখেছে, শুনে খুব খুশি হলাম। আমি কাটপিসগুলো নিয়েছি তাদের মিডিয়া থেকে। ভাস্কর মন্ডল, খুশির খবর তো, খুশির খবর তো। তারপর সুশান্ত ঘোষ লিখেছেন, মাশাআল্লাহ দারুণ খবর, ইনশাআল্লাহ। দেখেন, তারপরে কেমন প্রান্তিক দাস লিখেছে, কেমন যেন ঈদ ঈদ লাগছে রে। নয়ন পাত্র, 72 হুর পেয়ে গেল রে। দেখেন, কয়জন মুসলিম জঙ্গি মরেছে সেটা জানতে চাই, জয়নাগ। এই ধরনের হাজার হাজার কমেন্টে অমানুষরা করছে। তারা ফিলিস্তিনে যখন শিশুদেরকে হত্যা করা হয়, তারা জয়গান করে, তারা উচ্ছ্বাস করে, আনন্দ করে। ভারতে যখন মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দেয়, মসজিদ ধ্বংস করে দেয়, গর্ভবতী মায়ের ইউটেরাস থেকে সন্তান বের করে আকাশে ছুরি দিয়ে ত্রিশূলের আগায় লাগিয়ে দেয়, তখন তারা জয়গান করে, উল্লাস করে। সেই অমানুষগুলোকে খেয়াল রাখতে হবে, তারা প্রতিনিয়ত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আগে আবিষ্কার করতে হবে, সেই ষড়যন্ত্র বুঝতে হবে আমাদের পলিটিক্যাল পার্টিগুলা। পলিটিক্যাল পার্টির উচিত সারা দেশকে ঐক্যবদ্ধ করে এই ইন্ডিয়ান হেজিমনি থেকে কিভাবে বের হওয়া যায়, ইন্ডিয়ার ষড়যন্ত্র থেকে কিভাবে বের হওয়া যায়, ইন্ডিয়ার এজেন্সি কারা কারা এসে কাজ করছে, ইন্ডিয়ার পক্ষে কারা কারা কাজ করছে, তাদেরকে বের করতে হবে। সেই ঐক্য হতে হবে। সেই ঐক্য না হলে বাংলাদেশকে আপনি কখনো লাইনে আনতে পারবেন না। ঐক্যের কথাই বলছেন আপনি, ঐক্যের কথা বলেছিলেন, তিনি ঐক্যের কথা বলছেন, ঐক্য হচ্ছে না কেন? ভাইয়ের কথাগুলো শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে দেখেন, আমার মনে হচ্ছে বিডিআর হত্যার কথা। শেখ হাসিনা খুবই সুচারুভাবে আমাদের বর্ডার গার্ড বিএসএফকে ধ্বংস করে দিয়েছে, নাম পরিবর্তন করে দিয়েছে। আমাদের মনে হয় যেন এত বিশাল বর্ডার, এখানে বর্ডারে কোনো লোকেরই দরকার নাই, আমাদের লোকজনকে অকাতরে মারছে পাশের দেশের লোক। এগুলো তো সিস্টেম্যাটিক্যালি এই প্রশাসনগুলোকে ধ্বংস করা হয়েছে, তাদের ক্ষমতাকে খর্ব করা হয়েছে, তাদের এবং প্রশাসনগুলোকে ব্যবহার করা হয়েছে নিজেরা টিকে থাকার জন্য, ক্ষমতায় থাকার জন্য, কুক্ষিগত করার জন্য এবং অবারিত দুর্নীতি করার জন্য। সেখানে দেখেন, আমাদের নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী প্রত্যেকেই কিন্তু তাদের নিজের একটা প্রশংসার জায়গায় তারা সবসময় ছিল, যে তারা দেশের দেশপ্রেমের জায়গা থেকে তারা কিন্তু দেশের জন্য সর্বরকমভাবে কাজ করে চলেছিল। কিন্তু শেখ হাসিনা কিন্তু এই জিনিসটাকে ধ্বংস করে দিয়েছে, যেই কারণে র্যাবের উপরেও স্যাংশন আরোপ করা হয়েছিল, তাই না? তো আজকে যখন আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি যে আমরা আবার সেই প্রতিষ্ঠানগুলোকে ওই জায়গায় দেখতে চাই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। সব আমাদের ডিফেন্সে যারা আছে, আমাদের নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটা তাদের শক্তিতে বলিয়ান দেখতে চাই। তারা বাংলাদেশের জন্য কাজ করবে, এটাই জনগণ আশা করে। আজকে আমরা সেই দিকে কিন্তু 5ই অগস্ট পরবর্তী সময় যে ঐক্যের কথা ভাই বললেন, সেই ঐক্যটা যদি আমরা ধরে রাখতে পারি, আমরা বাংলাদেশকে সেই গণতান্ত্রিক পথেই নিতে চাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হাসিনা, আপনি আওয়ামী লীগ ব্যান করছেন, ছাত্রলীগ ব্যান করছেন, আপনি হাসিনা পালাই গেছে, বাট তার লোকজন তো এখনো আশেপাশে ঘোরাফেরা করছে, সেটা তো আমরা জানি, সেটা আমরা দেখছি। আমি তৃণমূলে কাজ করি, আমি জানি যে তারা ঘোরাফেরা করছে। তো সেই ষড়যন্ত্রটা তো এখনো চলমান আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা দলকে সেই জায়গা থেকে নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থটা চিন্তা করতে হবে, এবং এই ইন্টারিম সরকারকেও চিন্তা করতে হবে যে কিভাবে সকল রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে তারা কিভাবে এই ধরনের সময়টা মোকাবেলা করতে পারে। কারণ এটা কিন্তু শুধু আমাদের শুধু জানমালের সংকট না, আমাদের অর্থনৈতিক সংকট একটা আসতেছে,
অলরেডি আমরা অর্থনৈতিক সংকটের মধ্যে আছি, আমাদের কোনো ইনভেস্টমেন্ট এখনো আসতেছে না। আমাদের যদি এই ধরনের মানে এই যে উনি বললেন যে যুদ্ধ বিমান টাকা নেই, তা টাকা থাকবে না কেন? এই 17 বছরে যদি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি না হতো, যদি তাহলে তো আমাদের ওই যে ব্রিজ বানাতে লাগে 5,000 কোটি টাকা, সে ব্রিজ বানাইতে লাগছে 30,000 কোটি টাকা, সেটা যদি না হতো তাহলে তো আমাদের এই ধরনের যুদ্ধ বিমান হতে থাকতো না। আমি বলছি সেটা, সেই প্রশ্নগুলো তো এখন জাগে মানুষের মনে। তো সুতরাং এখন আমরা যেটা বলতে চাই যে এই সরকারকে আমি আবারও রিপিট করতে চাই যে আমরা পিছনের দিকে এই হাসিনা যেভাবে মানে প্রশাসনগুলোকে ধ্বংস করে রেখে গেছে, সেই প্রশাসনগুলোকে, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা ঠিক করতে চাই। যদি ঠিক করতে হয় আমাদের সকলে মিলে কাজ করতে হবে, এবং এই যে ঘটনাটা ঘটেছে এটাতে আর গড়িমসি করলে চলবে না। তাহলে উপদেষ্টাদের আজকে যে 7 ঘন্টা তারা অবরুদ্ধ ছিল, এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয়। এটা দেশের জন্য, দেশের আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে এটা যখন মানুষ দেখে, এটা দেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনে না। সুতরাং আমাদেরকে এই মৃত্যুগুলো যে হয়েছে তার আসল ঘটনা বের করতে হবে, এবং জনগণের সামনে যত দ্রুত সম্ভব এই ইন্টারিম সরকারকে এটা পেশ করতে হবে। ধন্যবাদ শামা আহমেদ। কর্নেল এম এ হক, আপনাকে ধন্যবাদ। একটা লাস্ট কথা বলে নেই, আমরা আর্মিকে অবজ্ঞা করি, মিলিটারিকে অবজ্ঞা করি। এই মিলিটারি ছাড়া কিন্তু এই দেশ চলবে না। মিলিটারি কিন্তু এই দেশের অভিভাবক, সবাইকে বুঝতে হবে এরা চাকর বাকর না, একা কুকুর সাওয়ালে কুকুরের সাওয়াল না। এই দেশে কিন্তু সেটাও বলা হয়। এই মিলিটারির কাছেই তো আবার শেষ পর্যন্ত সবাই ফিরে আসে। মিলিটারিকে এত অবজ্ঞা করে, এই মিলিটারি কিন্তু দেশ স্বাধীন করেছে। এই জিয়াউর রহমানই কিন্তু উই রিভল্ট বলেছিলেন, কোনো পলিটিক্যাল লিডার বলেন নাই। কিন্তু এটা কিন্তু আমরা ভুলে যাই। এই মিলিটারি আবার হাসিনার সময় আমার মতো অফিসাররা 25 জন যখন পলিটিশিয়ানরা টাকা দিয়ে জেলখানায় যাচ্ছিলেন, এই হকের মতো লোকগুলা কিন্তু বিএনপিতে জয়েন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন জয়েন করে, নিজের জানকে হাতের মধ্যে মুঠায় রেখে। এই মিলিটারির লোকরাই যুগে যুগে সাহস দেখিয়েছে, দেশে দেশে সাহস দেখিয়েছে। সেই মিলিটারির লোকগুলোকে যখন সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় সবাই ভুলে যায়, পলিটিক্যাল পার্টিও ভুলে যায়। আর সেই জন্য হয়তো কবি বলেছেন, গড অ্যান্ড সোলজার্স অল মেন অ্যাডোর in times of danger, not before. Once things are right, সেনাবাহিনীর উপরে কিন্তু জনগণের সব সময়, যখন আমাদের 2014-2018 কবিতাটা শেষ করে না, ভোট হচ্ছিল তখন সেনাবাহিনীর উপরে কিন্তু আমাদের আস্থা ছিল। আবার শুনেন, গড অ্যান্ড সোলজার্স, এটা আমার কবিতা না, বিশ্ববিখ্যাত কবি লিখেছেন, গড অ্যান্ড সোলজার্স অল মেন অ্যাডোর in times of danger, not before. Once things are righted, God is forgotten and poor soldiers are slighted. We are slighted by our Shema Wayed and all. আমরা সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রাখতে চাই এবং আছে, এবং আমরা এই সেজন্যই তো আমরা চাই যে এই সমস্ত কমেন্ট আসতেছে, না সব বাহিনীর উপর আমাদের আস্থা আছে। বিমান দুর্ঘটনা হইতেছে, এটা শুনে না পা, বিমান দুর্ঘটনা হইছে, এটার সাথে জেনারেল ওয়াকারের কি সম্পর্ক আপনাকে বলেন তো আমাকে। জেনারেল ওয়াকারের পদত্যাগ চাই বিমান দুর্ঘটনার কারণ। উনি কি এখানে বিমান দুর্ঘটনা ঘটাইছেন? এটার জন্য কি দরকার জানেন? এটার জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার। হ্যাঁ, এখন তো কিছু হইলেই আপনার এখন যদি কিছু হয় ওনারও চ্যানেল আইতে আমরা বসে আছি না, চ্যানেল আইতে কিছু করলে আমরা পদত্যাগ চাই। এখন পদত্যাগ কিন্তু কিছু লাগে না। আর্মি সবাই আগে গণতান্ত্রিক কথা বলেছে, গণতন্ত্র দেওয়ার জন্য আর্মি বলেছে আপনাদের আগে, সেই জন্য এটা তো আমাদের দোষ ধরেন আপনারা। আমাদের সেনাবাহিনীর প্রধান তো বলছিলেন যে আমরা নির্বাচন চাই আগে, আপনারা তো বলেন নাই, সেটা তো আমাদের দোষ। আর্মি কেন? আমরা তো 2009 সাল থেকে বলতেছি ভোটাধিকার চাই। 2010 সাল থেকে যখন থেকে হাসিনা বসছে তখন থেকে বিএনপি বলেই আসতেছে যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। সেটা তো বলেই আসতেছে। বলে কি ফিরিয়ে দিবে? বললে কি ফিরিয়ে দিবে? আমাদের হাজার লোক মারা গেছে, আমাদের বহু লোক গুহত হয়েছে। আপনি কি মনে করেন গত জুলাই আগস্ট হঠাৎ হয়ে আসছে? তর্ক করতেছি না আপা, তর্ক করতেছি না, আমরা তো একমত হয়ে কথা বলছি। দেখেন আপা, যতই আমরা যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হইতে দেরি কথা। হয়তো আপনি বড় বোন, আপনার সংসারের ভাই বোন ছোট ভাই বোনদের আবদার অনেক সময় পছন্দ না হলে কিন্তু গ্রহণ করতে হয়, বড়দের বড়ত্ব দেখাতে হয়।
যে ঐক্যের জন্য, সংসার টিকিয়ে রাখার জন্য। অবশ্যই সেটা তো বিএনপি সেটা অক্ষরে অক্ষরে করছে, আলহামদুলিল্লাহ অক্ষরে অক্ষরে করছে। দেখেন আমাদের নেতাদেরকে গালি দেওয়া হচ্ছে, বিএনপিকে বিনা কারণে দোষারোপ করা হচ্ছে, তারপরেও 5ই আগস্ট পরবর্তী সময় বিএনপি একটা কথাই বলেছে, জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া একটা কথা বলেছে, প্রতিহিংসা নয়, জনগণের পাশে থাকতে হবে, ঐক্য বজায় রাখতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।